ইলুমিনাটিকে অনেকে শয়তানের সংস্থা বললেও আসলে কিন্তু তা নয়। ইলুমিনাটি এমন একটি সংস্থা যেটি বিজ্ঞানভিত্তিক মানুষের দ্বারা চালিত ছিল। শুরুর দিকে এরা চার্চের বিরোধী সংগঠন হয়ে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আদৌ নিশ্চিহ্ন হয়েছিল কি? না, ইলুমিনাটি কখনো নিশ্চিহ্ন হয়নি। আজও আছে আর ভবিষ্যতেও থাকবে। সমাজের বিখ্যাত ও ক্ষমতাশালী বহু মানুষ ইলুমিনাটি দ্বারা চালিত। ইলুমিনাটি একটি গুপ্ত সংস্থা, কেউ জানে না, অথচ প্রতিটি দেশের ভাগ্য ইলুমিনাটি নির্ধারণ করে থাকে। কোথাকার রাজদণ্ড কার হাতে যাবে সবকিছু ইলুমিনাটি নির্ধারণ করে। আর কেউ যদি এই সংস্থা থেকে পালাতে চায় তবে মৃত্যু অবধারিত। ইলুমিনাটি অনেক বড় একটি গুপ্ত প্রতিষ্ঠান। ইলুমিনাটি দ্বারা চালিত একটি স্বাস্থ্য সংস্থা রয়েছে, তার নাম ইলুমিনেট। ইলুমিনেট কোথায় অবস্থিত, কে কে তার সঙ্গে জড়িত, আমি কিছু বলতে পারবো না, বলতে চাইও না। তবে আমি কিভাবে অজ্ঞাতবশত জড়িয়ে পড়েছিলাম ইলুমিনাটির জালে এবং তার জাল ছিন্ন করে কিভাবে মুক্ত হলাম তারই গল্প শোনাবো আপনাদের। বেশ কয়েক বছর আগেকার ঘটনা। ইউনিসেফে তখনও জয়েন করিনি। বিদেশে ডিগ্রির জন্য বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাঁটছি, তার সাথে একটা প্রাইভেট হসপিটালের আরএমও। সকাল বিকেল সিনিয়রের আচরণে জীবন অতিষ্ঠ। যদিও আমি তাকে পাল্টা কখনো কিছু বলিনি, কারণ জানতাম সে মানসিক স্থিতিশীল ছিল না। কারণ মাসখানেক আগে তার মেয়েটি মারা যায়। তাই খারাপ হলেও তার প্রতি আমার সহানুভূতি ছিল। যাই হোক, ঠিক করলাম এখানকার পাট চুকিয়ে অন্য দেশে পাড়ি দেব। তারপর হঠাৎ একদিন সকালে একটা চিঠি এলো। চিঠি পড়ে দেখি ইলুমিনেট নামে কোনো সংস্থা নাকি আমায় মনোনীত করেছে। তখন অবশ্য ইলুমিনেটেড কি সেটা জানতাম না। অবাক হলাম এটা জেনে তারা যে ঠিকানা জানিয়েছে সেটা উত্তর মেরুতে অবস্থিত। তার জন্য নাকি নরওয়ে থেকে আমার জন্য বিশেষ জাহাজের বন্দোবস্তও করে রেখেছে। আরেকটা বিষয়, তারা আমার যাত্রার খরচা বাবদ টাকা পয়সাও আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। এসব দেখে আমি তাজ্জব। এরা কারা যারা আমার জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছে আর আমায় চিনলো না, জানলো না, অথচ চাকরি দিয়ে দিল? এত কিছু ভাবছি, তারপরই চিঠির দিকে তাকিয়ে চমকে গেলাম। চিঠিতে লেখা সব অক্ষরগুলি অদৃশ্য। আমার প্রথমে ভয় হলেও পরে ওদের নিমন্ত্রণ আমি গ্রহণ করি। নরওয়ের কনসুলেট জেনারেল যে ইলুমিনাটির সদস্য সেটা পরে জেনেছিলাম, তাই ভিসা পেতে সমস্যা হয়নি। নরওয়ের বার্গেন বন্দরে অপেক্ষাকৃত জাহাজটি করে পাড়ি দিলাম ইলুমিনেটের উত্তর মেরু শাখার হাসপাতালে। যদিও ইলুমিনেটের হেড অফিস কোথায় আজও জানি না, তবে আমায় কর্তৃপক্ষ যতটুকু জানিয়েছিল আমি ততটুকুই জেনেছিলাম। ইলুমিনেট যে ইলুমিনাটির অধীনে সেটা জেনেছিলাম সেখানে পৌঁছে। ঠান্ডায় বরফ বেষ্টিত দেশের মধ্যে অবস্থিত একটা হাসপাতাল। বাইরে লেখা ইলুমিনেট হসপিটাল অফ রিলাইফ। ভেতরে ঢুকতেই দেখলাম রক্ষীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারায় নিয়োজিত। আমি দেখা করলাম হাসপাতাল ইনচার্জের সাথে। আমায় দেখেই সৌজন্য দেখালেন। তার কাছ থেকে জানি এটি ইলুমিনাটি দ্বারা পরিচালিত। ইলুমিনাটি যে নাস্তিক লোকেদের সংগঠন তা আমি জানতাম, তবে তারা যে খুঁজে খুঁজে নাস্তিকদেরই কাজে নিয়োজিত করে তা জানতাম না।
ইলুমিনাটিতে দু ধরনের লোক পাওয়া যায়। এক, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, আর দুই, যারা শয়তানের পূজারী। এর মধ্যে আমি প্রথম বিভাগে। বলা বাহুল্য, আমার জীবনযাত্রা চিন্তাধারা সম্বন্ধে ইলুমিনাটির লোকেরা বহু বছর ধরে পর্যবেক্ষণ করেছে এবং শেষমেশ তারা আমায় মনোনীত করে। যদিও আমি এসেছি রহস্যের টানে। এরকম একটা রহস্যময় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ কজনের হয়? যাই হোক, হাসপাতালের কাজ কিন্তু অসুস্থ মানুষদের সুস্থ করা নয়। এই হাসপাতালের কাজ ছিল মৃত বেওয়ারিশ লাশের পুনরায় জীবনদান করা এবং তাদের পূর্ববর্তী স্মৃতি ভ্রম ঘটিয়ে ইলুমিনাটির বিভিন্ন কাজে লাগানো। মানে, এক দেশের মৃত মানুষকে বাঁচিয়ে তুলে তার স্মৃতি সম্পূর্ণ মুছে দিয়ে তাকে অন্য দেশে পাঠিয়ে বিভিন্ন কাজে লাগানো। যেমন সরকারের বিরোধিতা, কোনো বিশেষ মানুষকে হত্যা, ইলুমিনাটির গুপ্ত সংবাদ পাঠানো, বা সুইসাইড বম্বার হিসেবে মানুষ হত্যা, প্রয়োজন মতো যে কোনো কাজে লাগানো। না মানুষটি না তার পরিবার কেউই এসব জানবে না। ইলুমিনাটি সংস্থার প্রযুক্তি আমাদের থেকে বেশ কিছু বছর এগিয়ে। এরা এমন এক বিছানা আবিষ্কার করেছে যেখানে মৃত শরীর রাখলে তাতে পুনরায় বিপাক শুরু করা সম্ভব। এমনকি ব্রেন, হার্ট সবকিছু আগের মতো ফিরে আসতে পারে। তবে এটা তখনই সম্ভব যখন মৃত শরীরে পচন না ধরে। তবে উত্তর মেরুর যে আবহাওয়া, তাতে অনন্তকাল ধরেও মরা মানুষ পচবে না। আমার কাজ ছিল মৃত মানুষদের বেঁচে ওঠার পর তাদের বিশেষ ওষুধ প্রদান করা, যা তাদের ঘুম পাড়িয়ে স্মৃতিলোপ করতে সাহায্য করবে। তার সাথে ব্রিদিং সাইকেল, হার্ট রেট, বিপি পর্যবেক্ষণ করা। আমার জিম্মায় এলো 25 জন মানুষ। আমি আগ্রহ ভরে কাজে যোগ দিলাম। মোটা মাইনের চাকরি, তার সাথে দুনিয়ার সমস্ত ক্ষমতাশালী মানুষদের সাথে যোগাযোগ আমায় মনে লালসার জন্ম দিল। প্রতিদিন তাদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতাম, তার সাথে স্যালাইন আর ক্যাথেটার লাগানো তো ছিলই। এভাবে দুদিন যাবার পর আমি আমার পেশেন্টের একজনকে দেখে চিনতে পারলাম। সে দেখতে ভারতীয়, সে আর কেউ না, আমার সিনিয়র সাহেবের মেয়ে, যে কিনা মৃত, কিন্তু কোনো কারণে সৎকার করা হয়নি। তবে আমার যতদূর ধারণা, মৃতদেহ চুরি করা হয়েছে। আমার মনে কেমন যেন খারাপ লাগলো। মনে হলো এটা ঠিক হচ্ছে না। বুঝলাম এই সংস্থা দুষ্ট। এরা মৃতদেহ চুরি করে আনে নিজেদের কর্মসাধন করতে। মনে মনে ভাবলাম কাজটা ছেড়ে দেব, কিন্তু বললেই সহজে ছাড়া যায় না। ছেড়ে দিলে সংস্থার লোক পিছনে পড়ে যাবে। তবুও আমায় বেরোতে হবে। মনস্থির করলাম শুধু আমিই নয়, এই 25 জনকেও বার করতে হবে। কিন্তু কিভাবে? আমি অতটাও বিচক্ষণ নই যে ঊর্ধ্বতন কর্তাদের টেক্কা দেব। তাও মানবিকতাকে এড়িয়ে যাওয়া যায় না। দীর্ঘ 3 দিন চিন্তা ভাবনা করে অবশেষে একটা নীল নকশা। আমাদের ইলুমিনাটের হাসপাতালে ডাক্তার, কর্মী ও রক্ষী সংখ্যা ছিল 27 আর পেশেন্টের সংখ্যা 25। আমায় প্রতিদিন 25টা ইঞ্জেকশন প্রস্তুত করতে হতো পেশেন্টদের ঘুম পাড়ানোর জন্য। আমি প্রথমে হাসপাতালের চারদিক ঘুরে হাসপাতালের একটা নকশা মগজে তৈরি করি। বেসমেন্টে আমি একটা বড় ঘর আবিষ্কার করি, যেখানে মৃতদেহ রাখার বড় বড় বাক্স রাখা আছে। বোঝাই যায় এগুলি লাশ আনার কাজে
ব্যবহৃত হয়। তারপর রক্ষী বাহিনীর প্রত্যেককে নজর রাখলাম। দেখলাম তার সামনের গেটের সিসিটিভি গুলিকে সর্বদা সক্রিয় করে রাখা। পিছনের গেটের সিসিটিভি গুলিও সক্রিয়, তবে সংখ্যায় তুলনামূলক কম। তারপর আমার টার্গেট ছিল ডগ ইয়ার্ডের সারমেয়গুলি। তুষারের দেশে কুকুর ছাড়া যাতায়াত বেশ কষ্টকর। আমি কিছুদিনের মধ্যেই ডগ ইয়ার্ডের কুকুরগুলির সাথে সখ্যতা তৈরি করি। দেখলাম তারা আমার কথা বেশ ভালো মতো শুনছে। আমাদের হাসপাতালের ওপরে যে বড় ট্যাঙ্কটি রয়েছে, সেখানে বরফকে গলিয়ে উষ্ণ জল সরবরাহ করা হয়। আমি খোঁজ রাখলাম উত্তর মেরুতে আর কোন কোন দেশের বন্দর বা ক্যাম্প রয়েছে যেখান থেকে বহির্বিশ্বে যোগাযোগ সম্ভব। দেখলাম আমাদের অবস্থান থেকে প্রায় 550 কিলোমিটার দূরে রয়েছে আমেরিকান সৈন্যের একটি ঘাঁটি। তবে আমেরিকানদের আমার বিশ্বাস নেই, কারণ তাদের মধ্যে যে কেউ ইলুমিনাটির সদস্য হতে পারে। তাই অন্য উপায় অবলম্বন করতে হবে। ইলুমিনেটেড হাসপাতালের যিনি ইনচার্জ, তাকে আমরা মিস্টার ফিলিপ বলে ডাকতাম। প্রকৃত নাম কেউই জানতো না। একদিন সকালে ওয়ার্ডে রাউন্ড দিয়ে পৌঁছাই ফিলিপের ঘরে। সৌজন্য সাক্ষাৎ চলাকালীন আমি তার কক্ষটি খুঁটিয়ে দেখি। দেখলাম তার টেবিলের ডান দিকে একটি লাল রঙের বোতাম রয়েছে, তার পাশেই একটি স্পিকার। আমি জিজ্ঞেস করতে সে বলল এটি আপৎকালীন সহায়তার জন্য। আমি আমার নকশার শেষ পাজলটা যেন খুঁজে পেলাম। এবার শুধুই অপেক্ষা। আমি ধীরে ধীরে রোগীদের ওষুধের পরিমাণ কমাতে লাগলাম। এভাবে টানা 5 দিন কমিয়ে যাবার পর ওষুধ বন্ধ করে দিলাম। 6ষ্ঠ দিন দেখলাম একজন পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি কিছুটা মনে বল পেলাম। সে জানালো সে একজন অস্ট্রিয়ান বক্সার, তার নাম মার্ক। অতিরিক্ত ড্রাগ সেবনের দরুন তার অ্যাক্সিডেন্ট ঘটে। দেখলাম তার স্মৃতিশক্তি তখনও অক্ষত। তাকে সব বুঝিয়ে বললাম আমায় প্রতিদিন যে পরিমাণ খেতে দেওয়া হতো তার থেকে কিছুটা খাবার বাঁচিয়ে তাকে খাওয়াতে লাগলাম, কারণ শুধু স্যালাইন জল খেয়ে তার পক্ষে শারীরিক বল ফিরে পাওয়া সম্ভব না। প্রতিটা পেশেন্ট আমার কাছে আর পেশেন্ট নয়, তারা এক একটা সৈন্য, যাদের উপর ভর করে আমায় ইলুমিনেটেড জাল ছিন্ন করতে হবে। তাই তাদের শারীরিক মানসিক দুভাবেই সবল করতে হবে। এরপর যখন আরো একজনের জ্ঞান ফিরল, দেখলাম ঠিক একইভাবে তারও স্মৃতিশক্তি কিছুই হারায়নি। তবে তখন একটু সমস্যা হলো, কারণ একজনের খাবার 3 জনের জন্য উপযুক্ত নয়। আমি আগে যা খেতাম তার দ্বিগুণ খাবার আনাতে লাগলাম ক্যান্টিন থেকে। আমি জানতাম ইলুমিনেটের লোকজন সন্দেহ করতে পারে, তাই সকাল সন্ধে লোক দেখানো শরীরচর্চা করতাম। কর্তৃপক্ষকে এও জানালাম যে আমার শরীরচর্চার জন্য প্রোটিন জাতীয় খাদ্য দরকার। তাই আমার ক্ষুধা নিবারণের জন্য আমার ঘরে যেন সবসময় ডিম, ফল, মাংস, রুটি সব মজুদ থাকে। অনুমতি গৃহীত হলো। তারপরই আমার জমানো সব টাকা ব্যয় করে খাবার মজুদ করা শুরু হলো। তার সাথে একজনকে হাত করে 1 ড্রাম বিয়ারের ব্যবস্থাও করা গেল। এরপর একজন করে সমস্ত রোগীদের নিদ্রা ভঙ্গ হলো। দেখলাম তাদের মধ্যে 90% মানুষের স্মৃতি লোপ পায়নি। বাকি যাদের কিছুটা হলেও লোপ পেয়েছিল, কিছুদিনের মধ্যেই তারা সেটা ফিরে পেল। পরিকল্পনা মাফিক তাদের খাদ্যের যোগান দেওয়া হলো। শুধু সর্বকনিষ্ঠ রোগীটি তখনও ঘুমে। সে আর কেউ না, আমার সিনিয়রের কন্যা।
এদিকে খাবারের পরিমাণ কমতে লাগলো। ঠিক হলো তাকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে যাওয়া হবে। এবার অপেক্ষা ডি ডে বা ডুমসডে। ডুমসডের আগে অবধি প্রতিটি রোগী ঘুমন্ত অবস্থার নিপুণ অভিনয় করেছে, তবে সারাদিন অভিনয় করেনি। শুধুমাত্র সপ্তাহে যেদিন যেদিন মিস্টার ফিলিপ পর্যবেক্ষণে আসতো সেদিনই তারা নিদ্রার ভান করত। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি আসতে চলেছে। আমি আগের দিন হাসপাতালের ওপরে জলের ট্যাঙ্কের কাছে গিয়ে জল সরবরাহের প্রধান পাইপের সুইচটি বন্ধ করে দিই। ফলবশত হাসপাতালে কেউই আর জল পায় না। সবাই পানীয় জলের জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। প্লাম্বার সরঞ্জাম নিয়ে ট্যাঙ্কের কাছে এসে বুঝতে পারে কেউ জল সরবরাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে। তবে তার কিছু করার আগেই আমি ঘুম পাড়ানি ওষুধের একটা ইঞ্জেকশন বসিয়ে দিই তার ঘাড়ে। ওষুধের প্রভাবে সে ঘুমে আচ্ছন্ন হয়। তারপর আমি এতদিন ধরে জমিয়ে থাকা সব ঘুম পাড়ানি ওষুধের ইঞ্জেকশনগুলি মিশিয়ে দিই ট্যাঙ্কের জলে। তারপর জল সরবরাহের সুইচটি খুলে দিই। এরপর হাসপাতালের সব কর্মী জল তেষ্টা মেটাতে একে একে পান করতে থাকে সেই জল। তারা প্রত্যেকেই নিদ্রায় আচ্ছন্ন হয়। মিস্টার ফিলিপও তার ব্যতিক্রম হয়নি, সেও ঘুমের দেশে। কিন্তু রক্ষী দল অত বোকা নয়। তারা বুঝে যায় জলে কিছু সমস্যা আছে। আমার হাতে সময় অত্যন্ত কম। আমি আমার কিছু লোকজনদের নিয়ে উপস্থিত হলাম সেই বেসমেন্টের ঘরে। সেখান থেকে একে একে বাক্সগুলিকে বার করলাম। তারপর ডগ ইয়ার্ডের কুকুরগুলিকে নিয়ে এলাম। দুটি কুকুর পিছু একটি করে বাক্স বেঁধে দিলাম। এরপর ইশারায় তাদের সামনের গেট দিয়ে দৌড়তে বললাম। সামনের গেটে থাকা রক্ষী সেই সময় ঘুমিয়ে রয়েছে, তাই রক্ষীর ঘরে প্রবেশ করে সুইচ টিপে মেন গেট খুলতে বেশি বেগ পেতে হলো না। তারপরই 20টা মতো বাক্স নিয়ে 40টি কুকুর রওনা দিল এক অজানা উদ্দেশ্যে। সিসিটিভিতে কুকুরগুলির বাক্স নিয়ে পালানোটা চোখে পড়ল ভিতরে বসে থাকা রক্ষীদের। তারা তৎক্ষণাৎ দলবল নিয়ে রওনা দিল তাদের পিছু পিছু। তারা ভাবল বাক্স বন্দি করে রোগীদের পাচার করা হচ্ছে, ঠিক আমি যেমনটি চেয়েছিলাম। কিন্তু তখনও হাসপাতালে কিছু সংখ্যক রক্ষী বর্তমান। আমি এবার পিছনের গেট খুলে কুকুরদের বাক্স বেঁধে দিয়ে ছেড়ে দিলাম। অবশিষ্ট যে সমস্ত রক্ষী ছিল তারা তাদের পিছনে ধাওয়া করল। অতএব হাসপাতাল এখন রক্ষী শূন্য। এবার সবাই মিলে গেলাম মিস্টার ফিলিপের ঘরে। সেখানে সহায়তার জন্য সেই লাল বোতামটি টিপেই স্পিকারে হেল্প আস বলে সাহায্য চাইতে লাগলাম। কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে জানতে চাইল, হ্যালো, ইলুমিনেট ইমার্জেন্সি রুম, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি বললাম, এখানকার জলে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়াতে সবাই নিদ্রারত, তাই উদ্ধারের ব্যবস্থা করা হোক। ওরা তৎক্ষণাৎ হেলিকপ্টারের পাঠানোর ব্যবস্থা করে দেয়। আমরা মিস্টার ফিলিপ সহ হাসপাতালের সব ঘুমন্ত কর্মীদের বেডে শুয়ে দড়ি দিয়ে বেঁধে দিই। এরপর ছাদে সবাই যে যার বড় বাক্স নিয়ে উপস্থিত হয়। সব মিলিয়ে আমরা 26 জন। সঙ্গে সেই ঘুমন্ত কনিষ্ঠাটিও রয়েছে। আমার নির্দেশ মতো সবাই যে যার বাক্সের ভিতর শায়িত হয়। বাক্সে যাবার আগে সেগুলিতে ছেনি হাতুড়ি দিয়ে ছিদ্র করে নেওয়া হয় যাতে নিঃশ্বাস প্রশ্বাস অব্যাহত থাকে। এরপর হেলিকপ্টারের প্রতীক্ষা। এই সময় মনে ভয় হলো যদি এর মধ্যে রক্ষীদল ফিরে আসে তাহলে সব প্ল্যান মাটি। কিন্তু তার আগেই সশব্দে হেলিকপ্টারের আগমন ঘটে। পাইলট ছাড়া আর 2জন কর্মী ছিল তাতে। আমি নিজের ইলুমিনেটেড আই কার্ড দেখালাম, তাতে তারা বিশ্বাস করলো আমায়।
এরপর আমি তাদের জানালাম এই বাক্সে হাসপাতালের সব কর্মীরা নিদ্রামগ্ন রয়েছে, তাদের যেন অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। দেখলাম কথা শুনলো তারা। প্রতিটা বাক্সকে হেলিকপ্টারে তুলে পাড়ি দিলাম আমরা। উত্তর মেরু ছাড়িয়েতে নরওয়েতে প্রবেশ করব, ঠিক তার আগেই প্রতিটা বাক্স থেকে একে একে সবাই বেরিয়ে এলো। যখন পাইলট সহ বাকি দুজন কর্মী জানতে পারলো আমরা তাদের বোকা বানিয়েছি, তারা তৎক্ষণাৎ হেড অফিসে ফোন করতে তৎপর হলো, কিন্তু বৃথা চেষ্টা। তার আগেই আমাদের দল তাদের কাবু করে ফেলেছে। কিন্তু তখনই আরেকটা বিপত্তি দেখা দিল। আমাদের কনিষ্ঠা যাত্রীটির ঘুম ভাঙায় সে চিৎকার শুরু করে দিয়েছে, কে আছো? বাঁচাও! হু আর ইউ? মার্ক তাকে বোঝাতে গেলে সে আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অবশেষে আমি বাংলায় বলে তাকে সবটা বোঝাই। যখন সে জানতে পারে তার পিতা আমার পূর্ব পরিচিত, তখন সে কিছুটা হলেও আমায় বিশ্বাস করে। এরপর আমায় আর কিছু করতে হয় না। মার্ক আর তার সঙ্গী সাথীরা মিলে হেলিকপ্টারটিকে নরওয়ের একটি পরিত্যক্ত বন্দরে নামায়। হেলিকপ্টারের পাইলট সহ বাকি দুজন কর্মীদের হাত মুখ বেঁধে সেখানে ফেলে রাখা হয়। তবে যাবার আগে নরওয়ের জল পুলিশকে জানিয়ে দেওয়া হয় এভাবে অবৈধ অবতরণের জন্য। আমি নরওয়ে থেকে কোনো মতে পালিয়ে আসি জার্মানির মিউনিখে। আমার সঙ্গে বাঙালি কন্যাটিও ছিল। পরে তাকে ফেরত পাঠিয়েছিলাম দেশে। কার কাছে জানেন? আমার সিনিয়র মেয়েটির বাবার কাছে নয়, মেয়েটির হবু স্বামীর কাছে। মিস্টার ফিলিপের ঘুমন্ত দেহটা যখন হাসপাতালের বেডে শোয়াতে যাই, তখন তার ওয়ালেটটি আমার হাতে আসে। সেখানে একটা কন্ট্যাক্ট কার্ড পাই, এক বাঙালি ডাক্তারের নামে, ডক্টর SP সিনহা, যিনি আমার সিনিয়র ছিলেন। আমি এই খবর জানতাম যে ডক্টর সিনহার সাথে তার মেয়ের বাড়িতে অশান্তি চলছিল তার হবু জামাইকে নিয়ে, এবং তার মেয়ের অ্যাক্সিডেন্টের খবরটাও পেয়েছিলাম। হয়তো সেটা সাজানো ছিল, তবে সে মেয়ের মৃত্যুর পর তাকে ইলুমিনাটির হাতে তুলে দেওয়াটা খুবই ঘৃণ্য একটি কাজ। আর আমার সম্বন্ধে ইলুমিনাটিকে যাবতীয় তথ্য উনিই দিয়েছিলেন। তবে চালে একটু ভুল করেছিলেন উনি হয়তো জানতেন না যে এ জীবনে একবার দেখা হলেও ওনার মেয়েকে হাসপাতালের বেডে দেখে আমি চিনতে পারবো। 25 জন নির্দোষ মানুষকে ইলুমিনাটির জাল থেকে ছাড়িয়ে অনেক আশীর্বাদ ভালোবাসা করিয়েছিলাম বটে, তবে তার সাথে শুরু হয়েছিল এক নতুন সংকট, যার জন্য আজও আমায় ইলুমিনাটির নজর এড়িয়ে বাঁচতে হয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে দুরন্ত গতিতে যাচ্ছে স্করপিও গাড়ি। সঙ্গে বাংলা হিন্দি গান চলছে, বেশ খুশির আবহ। গাড়ির ড্রাইভিং সিটে আছেন অম্লান সামন্ত, সঙ্গে তার 10 বছরের ছেলে তুষার, 6 বছরের মেয়ে পত্রলেখা আর স্ত্রী ঐশিকা। বছর 40-এর অম্লানবাবু WBCS অফিসার। বর্তমানে উনি উত্তর 24 পরগনার মধুসূদনপুর ব্লকের BDO পোস্টে কর্মরত। বেশ বড় চাকরি হলেও ছুটি পাওয়ার সুযোগ তেমন নেই। তাও সামনে বিধানসভা ভোট শেষ হলো দেখে এবার একটু ছুটির অবকাশ পাওয়া গেছে। আর বেশ প্রায় 1 মাসের ছুটি। এই কদিন কাটানো যাক ছেলে মেয়ে আর স্ত্রীর সাথে সময়। এদিকে ছেলে তুষার বহুদিন বাইরে ঘুরতে যায়নি। একটু মনমরা হয়ে ছিল সে,
কিন্তু যখন শুনল সে তার বাবার কাছে যে ঘুরতে যাওয়া হবে, তার সে কি আনন্দ! মেয়ে পত্রলেখা জ্ঞান হওয়ার পর বলতে গেলে এই প্রথমবারই বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে। যাই হোক, এবার বলি, গাড়ির গন্তব্য হলো তমলুক, পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর। কিন্তু এত বড় ছুটি, বাইরেও তো ঘুরতে যাওয়া যেত, শুধু তমলুকই কেন? কিন্তু তমলুক যাওয়ার উদ্দেশ্য হলো বেশ বিস্তৃত একটা কারণ, যার মধ্যে রয়েছে বেশ কিছু ইতিহাস। ছেলে তুষার আর মেয়ে পত্রলেখা রীতিমতো আনন্দিত। অনেক দিন পর আবার অভিজ্ঞতার ঝুলি খুলতে চলেছে। পৌঁছতে আরও ঘন্টা আড়াই। গাড়ি চালাতে থাকলো অম্লানবাবু। তুষার আর পত্রলেখা জানলার ধারে বসে কখন যে ঘুমিয়ে গেছে তার ইয়ত্তা নেই। অম্লানবাবুর স্ত্রীও হালকা তন্দ্রাচ্ছন্ন। যাই হোক, এসে পৌঁছলেন তমলুকের গিরিশচন্দ্র এলাকাতে। আপাতত দিন দুয়েক অম্লানবাবুরা থাকবেন বন্ধু সুবিকাশের বাড়িতে। প্রিয় বন্ধু আসছে সপরিবারে, তো সে রীতিমতো খুশি হয়ে খাবারের এলাহি আয়োজন করেছেন। এক ছেলে আর স্ত্রী নিয়ে সুবিকাশবাবুর বেশ সুখী পরিবার। পেশায় উনি একজন সার্জেন। অনেকক্ষণ জার্নি করে সবাই বেশ ক্লান্ত। দুপুর প্রায় 2টো বাজতে চলেছে। ঠিক হলো ফ্রেশ হয়ে এসে মধ্যাহ্নভোজন করে নেওয়া হবে। বেশ লোভনীয় খাবার। ভালোই ভুরিভোজের পর এবার একটু আড্ডার সময়। সোফাতে আরাম করে বসলেন অম্লানবাবু। এবার বলে ফেললেন, বুঝলি সুবিকাশ, তোর বৌদি বলছিল বাইরে কোথাও ঘুরতে না গিয়ে হঠাৎ তমলুক কেন আসলাম। কথা শুনে বলে ফেলল সুবিকাশবাবু, সীতাকুঠি নিয়ে কি কিছু ভেবেছিস নাকি? বেশ অবাক হয়েই বলে উঠলেন সুবিকাশবাবু। অম্লানবাবু উত্তর দিলেন, হ্যাঁ। এদিকে ঐশিকা কিছুই বুঝছেন না কি বলতে চাইছে দুই বন্ধু। তার মনে প্রশ্ন, সীতাকুটিটাই বা কি? জিজ্ঞেস করাতে অম্লানবাবু বলে উঠলেন, এতদিন বলা হয়নি একটা অভিশপ্ত ছেলেবেলার কাহিনী। বেশ অবাক হয়েই ঐশিকা বলে উঠল, কি হয়েছে? অম্লানবাবু ছিলেন দুই ভাই। দাদা প্রত্যেন্দু বছর দুয়েকের বড় ছিল অম্লানবাবুর থেকে। অম্লানবাবুর বাবা ছিলেন তৎকালীন সময়ের একজন নামকরা ব্যারিস্টার। সালটা 1982। চাকরি সূত্রে তমলুকে এলেন অম্লানবাবুর পরিবার। অম্লানবাবুর বয়স তখন 6, দাদা প্রত্যেন্দুর বয়স 8। মা ছিলেন গৃহবধূ। তমলুকে এসে উঠলেন প্যারাডাইস হোমে। হ্যাঁ, প্যারাডাইস হোম, ব্রিটিশ আমলের একটা বাংলো বাড়ি। অনেকদিন কেউ থাকেনি এখানে। অম্লানবাবুর বাবা ঠিক করলেন বেশ বড় বড় বাগানের সাথে যুক্ত এই বাড়িটি যখন স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে তখন কিনে নেওয়াই ভালো। তাই দেরি না করে শুধুমাত্র পছন্দের ওপর ভিত্তি করে কোনো খোঁজখবর না নিয়েই কিনে ফেললেন বাড়িটি। তবে যখন বাড়িটির গৃহপ্রবেশ অনুষ্ঠান করেছিলেন, আশেপাশের প্রতিবেশীরা অনেকে নিমন্ত্রিত হয়েও খানিকটা এড়িয়ে যাওয়ার মতো করে অনুষ্ঠানে আসেনি। সেই ঘটনা অম্লানবাবুর বাবা ও মায়ের মনে একটা কিন্তুর দোটানার জন্ম দিয়েছিল। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। অনেক টাকাই বরাদ্দ করে কেনা হয়েছে বাড়িটি। এবার যদি বাড়ি ছেড়ে দেওয়ার বদলে টাকা ফেরত চাওয়া হয়, পুরো টাকা ফেরত মিলবে না। অগত্যা আসল কারণ না জেনেই মনের দোটানাকে সরিয়ে রেখে থাকতে শুরু করলেন অম্লানবাবুর মা, বাবা, দাদা। একটা অবাক করা বিষয় ছিল, যেটা শুধুমাত্র অম্লানবাবু আর অম্লানবাবুর দাদা প্রত্যেন্দু লক্ষ্য করেছিল, যে বাড়িতে আসার প্রথম দিন থেকেই তাদের পোষ্য বিড়াল কেলটু বাড়িতে থাকতে চাইতো না।
সবসময় বাগানেই ঘোরাফেরা করত, বাইরেই থাকতো। বাড়িতে এক প্রকার জোর করে কেলটুকে ঢোকাতে হতো, কিন্তু বাড়ির মধ্যে সে থাকতো না। 1 মাস পেরোলো, দিন কেটে যাচ্ছে সামন্ত পরিবারের। একদিন সকালে অম্লান বাগানে খুঁজে বেড়াচ্ছে কেলটুকে। হঠাৎ চেঁচিয়ে উঠল সে। সঙ্গে সঙ্গে বাড়ির মা দাদা ছুটে যায়, গিয়ে দেখে অম্লান কাঁদছে, আর সামনে পড়ে রয়েছে কেলটুর রক্তাক্ত দেহ। মাথাটা আলাদা হয়ে গেছে, পেটের নাড়িভুড়ি বেরিয়ে এসেছে দেখে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী হয়তো কেলটুকে আক্রমণ করেছিল। কিন্তু চারিদিকে বৃহদাকার উঁচু প্রাচীর ঘেরা, সারাক্ষণ গেট লাগানো অবস্থায় কোনো হিংস্র প্রাণীও বাগানে ঢোকার অবস্থা নেই। রহস্য দানা বাঁধতে থাকল অম্লান আর প্রত্যেন্দুর বাবার মনে। 2 ভাই মানসিকভাবে ভেঙে পড়ল। কেলটু যখন বাড়িতে এসেছিল অম্লানের বয়স ছিল 3 বছর, আর প্রত্যেন্দুয়ের বয়স ছিল 5 বছর। সেই নির্বোধ অবস্থা থেকে কেলটুর সাথে বড় হতে থাকা 2টি শিশুপ্রাণ ধাক্কা পেয়েছিল। প্রত্যেন্দুকে বোঝানো গেলেও অম্লানকে সেই স্মৃতি ভোলানো ছিল দুষ্কর। যাই হোক, এই অস্বাভাবিক ঘটনার পর বেশ জটিল মানসিক অবস্থা নিয়ে সামন্ত পরিবার দিন কাটাতে থাকলো। কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা শুরু করলো প্যারাডাইস হোম বাংলোতে। বহু আশা নিয়ে সামন্তবাবু বাংলাটির নাম দিয়েছিলেন সীতাকুঠি। রান্নাঘরে কাজ করতে করতে সামন্তবাবুর স্ত্রী দেখতেন একটু অমনোযোগী হলেই কেউ যেন গ্লাস, বিস্কুটের ডিব্বা ফেলে দিচ্ছে। একটু আগে রাখা কোনো জিনিস হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। কোনো কোনো ঘরে সর্বদা আওয়াজ হচ্ছে। এই ঘটনাগুলো প্রথমে সামন্তবাবুর গিন্নি 2 ভাইয়ের দুষ্টুমি বলে ভাবলেও পরে বুঝতে পারলেন যখন বাড়িতে কেউ থাকে না, 2 ভাই যখন স্কুলে যায় বা খেলতে যায়, সামন্তবাবুও যখন বাড়িতে থাকেন না, তখনও এই ঘটনাগুলো হয়। আস্তে আস্তে হাজার অনিচ্ছা সত্ত্বেও ভূত বা কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি অস্বীকার করতে পারছিলেন না সামন্ত গিন্নি। বহু স্বপ্ন আশা করে কেনা সেই সীতাকুঠি যেন কোনো অভিশাপের দ্বিতীয় নাম হতে শুরু করল। সীতাকুঠিতে আসার সবে 4 মাস হয়েছে। এর মধ্যেই একদিন দুপুরে কিছুক্ষণ বিশ্রামরত অবস্থায় ছিলেন সামন্তগিন্নি। হঠাৎ যেন কোমর থেকে পা পর্যন্ত অবশ হতে শুরু করলো। কোনো মতে ছটফট করে উঠতে চাইছেন, কিন্তু পারছেন না। ঘরটা দুপুরের সেই আলোর মধ্যেও কেমন অন্ধকার হতে শুরু করলো। দম বন্ধ হতে শুরু করছে। শুয়ে থাকা অবস্থায় সামন্তগিন্নি দেখতে পেলেন একটা বিকৃত আকৃতির ছায়া, ঠিক নয়, একটা বিকৃত চেহারা যেন এগিয়ে আসতে থাকলো। দূর থেকে দেখে মনে হলো কোনো এক বুড়ি, যার মাথার সমস্ত চুল জট পাকানো, হাতের নখগুলো যেন রক্ত মাখা, কালো কাপড় পরিহিতা, চোখগুলো যেন কোনো অপার্থিব প্রাণীর ন্যায়। প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলেন সামন্ত গিন্নি। কে কে তুমি? সামন্তবাবু ছুটে আসলেন। সামন্তবাবু আসার পর কোমর থেকে পা পর্যন্ত অসারতা কেটে গেল। জড়িয়ে ধরলেন ভীত সন্ত্রস্ত স্ত্রীকে। কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকলেন সামন্ত গিন্নি। স্বাভাবিক হওয়ার পর যখন পুরো ঘটনা শুনলেন স্ত্রীর কাছে, তখন বুঝতে পারলেন কম টাকার ফাঁদে পড়ে মারাত্মক ভুল করে ফেলেছেন সামন্তবাবু। এর থেকে প্রতিকারের উপায় কি? হাজার প্রশ্ন আসতে থাকলো। এদিকেই বাড়ি বিক্রি করাও দুষ্কর, আর এই মুহূর্তে নতুন বাড়ি কেনার টাকাও তেমন নেই। সব মিলিয়ে এক চরম মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। ঠিক করলেন কোনো প্যারানর্মাল এক্সপার্টকে ডেকে যদি কিছু ব্যবস্থা করা যায়।
80-র দশকের সেই সময় এই প্যারানর্মাল এক্সপার্ট হিসেবে খুবই কম পরিচিত লোক ছিলেন। তাদের মধ্যে বিখ্যাত প্যারানর্মাল এক্সপার্ট নারায়ণ অধিকারীকে ডাকলেন সামন্তবাবু, সাথে ডাকলেন এক স্থানীয় মানুষকে বাড়িটির ইতিহাস জানার জন্য। স্থানীয় মানুষটির মতে সীতাকুঠির আগের নাম ছিল প্যারাডাইস হোম। এইখানে সেই ব্রিটিশ আমলে থাকতেন ব্রিটিশ সরকারের একজন আধিকারিক জন বেন্টিক, তার স্ত্রী মিশেল, 3 বছরের ছেলে জর্জ আর জনের মা সোফিয়া। কিন্তু স্বাধীনতা আন্দোলনের যজ্ঞভূমি তমলুকের বিপ্লবীরা 1940-এর দিকে সপরিবারে গাড়ি করে ফেরার সময় বোমা ছুঁড়ে হত্যা করে জন, তার স্ত্রী মিশেল আর তার 3 বছরের ছেলে জর্জকে। জনের মা সোফিয়া ছিলেন বাড়িতে। সেই যাত্রায় বেঁচে গেলেও জন আর জনের স্ত্রী পুত্রের অকাল মৃত্যু সোফিয়াকে প্রতিহিংসাপরায়ণ করে তুলেছিল। সোফিয়া কালা জাদু করতে থাকলো, ডাইনিবিদ্যার মাধ্যমে অঞ্চলের মানুষের ক্ষতি করতে থাকলো। নিজের সাংসারিক অপূর্ণতা তাকে হিংস্র করে দিয়েছিল। স্থানীয় শিশুদের নিরুদ্দেশ হওয়া কিছু অস্বাভাবিক ঘটনা ইঙ্গিত দিল সোফিয়ার আচরণকে। মানুষ ফুঁসতে থাকলো রাগে, তারা সুযোগের অপেক্ষায় ছিল। ভারত ছাড়া আন্দোলন যখন চূড়ান্ত সীমায়, তখন হামেশাই ব্রিটিশদের নিধনের মতো ঘটনা ঘটে চলেছে। এই মতো অবস্থায় জনগণ ষড়যন্ত্র করল সোফিয়াকে হত্যা করার। বাড়ি ঘেরাও করল, আগুন দিয়ে পুড়িয়ে মারারও চেষ্টা করেছিল। কিন্তু হিংস্র সোফিয়া অভিশাপ দিতে থাকলো সেই বাড়ির প্রতি। সেই সময় নিজের ডাইনিবিদ্যা প্রয়োগ করে ঘরের প্রতি অভিশাপ দিয়ে গেল। সেই থেকে সেই সীতাকুঠি অভিশাপের আতুর ঘর। ঘরে ডাইনিবিদ্যা প্রয়োগ করে সোফিয়া বাড়ির পিছনের বাগানের মৃত বটগাছে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। সেই থেকে আজ পর্যন্ত এই প্যারাডাইস হোমের চারপাশে বসতি মানুষজন প্রায়ই এক বয়সের ভারে আক্রান্ত জবুথবু বুড়িকে বাড়ির বাগান এবং ছাদে দেখতে পায়। স্থানীয় মানুষেরা জানে এই সেই সোফিয়ার অতৃপ্ত আত্মা। স্থানীয়রা সোফিয়ার সেই অতৃপ্ত আত্মাকে নাম দিয়েছে নিথুরি বুড়ি। আজ পর্যন্ত যত পরিবার এই বাড়িতে থাকতে এসেছে তাদের পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা যায়। যে দালাল মারফত সামন্তবাবু বাড়ির সন্ধান পেয়েছিলেন, সেই দালাল কোনো পূর্বোক্ত তথ্য না দিয়েই বিক্রির ব্যবস্থা করেছিল, কিন্তু কোনো মতেও জানতে পারেনি এই কালো অন্ধকারের ইতিহাস। ঠিক হলো কয়েক মাসের মধ্যেই ছেড়ে দেবেন বাড়ি, কিন্তু এই মুহূর্তে টাকার জোগাড় নেই। কোথায় যাবেনই বা ওনারা? ঠিক হলো আগামী 1 মাসের মধ্যে যে করেই হোক ছেড়ে দেবে বাড়ি। এদিকে সামন্তগিন্নি সেই ঘটনার পরের দিন থেকেই কেমন যেন এক অদ্ভুত আচরণ করতে থাকলো। সারা শরীরে কেমন যেন এক কালো ছোপ ছোপ দাগ হতে থাকলো। শরীর কোনো রোগের পূর্বাভাস ছাড়াই ভেঙে পড়তে থাকলো। অম্লানার প্রত্যেন্দু 2 শিশু অসহায় চোখের সামনে মাকে অসুস্থ হতে দেখছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। এদিকে সামন্তবাবুর ছেলেরা যাতে ভয় না পায় সেই জন্য কিছু বলতেও পারছেন না। আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেবে তারা। অনেক ডাক্তার দেখালেও আসল কারণ বোঝা গেল না। সামন্তগিন্নি আর 6 দিন হলো কোনো কাজ করতে পারে না। এ যেন অসহায়ভাবে মৃত্যুর অপেক্ষা। 2 শিশুর কথা ভেবে সারাদিন কাঁদে সামন্তগিন্নি। কি হবে উনি চলে গেলে? ওই একরত্তি অম্লান আর প্রত্যেন্দুকে কে দেখবে? এত কিছুর মধ্যে একদিন ঘুমের মধ্যেই মারা গেলেন সামন্তগিন্নি। শেষক্রিয়া সম্পন্ন হলো। অম্লান আর প্রত্যেন্দু কাঁদছে, অকাতরে মা হারিয়েছে ওরা। সেদিন ঘরে ফিরে সামন্তবাবু বুঝলেন উনি স্ত্রী হারালেন। এবার যদি এই বাড়ি না ছাড়েন তাহলে ছেলেদের বাঁচানো যাবে না।
ওনার এই কম টাকার প্রলোভনে যে উনি এত বড় ভুল করে ফেলেছেন আজ তা বুঝতে পারছেন। ঠিক করলেন আগামী 3 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেবেন। কিন্তু কি যে ভয়ানক দুঃস্বপ্ন সবকিছু বদলে দিতে চলেছে বুঝতে পারেননি। সেদিন ছিল শুক্রবার, রাত 8টা হবে। সব কিছু নিয়ে চিরকালের মতন ছেড়ে দিচ্ছেন বাড়ি। হঠাৎ যেন চলে যাওয়ার মুহূর্তে বাড়ির সব আলো নিভে গেল। দুই ভাই একে অপরকে ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। সামন্তবাবু গেলেন টর্চটা আনতে দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে গেলেন রুমে টর্চ আনতে। অন্ধকারের মধ্যেই হঠাৎ অনুভব করলেন আশেপাশে কেউ একজন আছে। প্রথমে ভাবলেন অম্লান আর প্রত্যেন্দু হয়তো উঠে এসেছে উপরে ভয় পেয়ে। ডাক দিলেন, কি প্রত্যেন্দু, ভাইকে নিয়ে ওপরে এলি কেন? ভয় লাগছে নাকি? কোনো উত্তর এলো না। বেশ অবাক হয়ে পিছন ফিরে যেই টর্চ জ্বালিয়েছে দেখে সামনে বিকট চেহারার এক রক্তমাখা নখ আর রক্তমাখা মুখ। নিচে দাঁড়িয়ে দুই ভাই শুনতে পেল চাপা কণ্ঠে তাদের বাবা বলছে, প্রত্যেন্দু, বাড়ি ছেড়ে পালিয়ে যা ভাইকে নিয়ে। বাচ্চা ছেলে দুজনেই বুঝতে পারল না কি হয়েছে, দাঁড়িয়ে রইল নিচে। কিছুক্ষণ পর দেখে তাদের বাবা দৌড়ে নেমে আসছে নিচে। এক উদ্ভ্রান্তের মতো অবস্থা তার। দুই ভাই দেখল সিঁড়ি দিয়ে নামার সময় একটা ছায়া মূর্তি পিছন থেকে ধাক্কা দিলে তাদের বাবা ছিটকে পড়ল সামনে থাকা কাচের ডাইনিং টেবিলে। ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কাঁচ ভেঙে গলা ছিন্ন ভিন্ন করে ঢুকে গেছে। আর বাঁচবে না সামন্তবাবু। শেষ প্রাণশক্তি প্রয়োগ করে বলল, চলে যা তোরা। সব শেষ। সামন্তবাবুর দেহে স্পন্দন নেই। দুই ভাই মাত্র 2 দিনের তফাতে পিতৃ ও মাতৃহারা হলো। সত্যি ভাগ্যের পরিহাস, খুব নিষ্ঠুর। প্রত্যেন্দুর বয়স 8। ভাইকে নিয়ে বেরোতে হবে। এগিয়ে আসছে এক ছায়ামূর্তি। বাড়ির প্রাচীর প্রায় 100 মিটার দূরে শেষ হবে। হাতে সময় কম, এর মধ্যেই যা করার করতে হবে। সামনের সমূহ বিপদ দেখে ভাইকে নিয়ে দৌড়ে বাইরে এলো প্রত্যেন্দু। চাইলে দুজনেই বেরিয়ে যেতে পারত, কিন্তু বলল, ভাই তুই দৌড়ে যা, আমি এই দরজাটা লাগিয়ে দিই, তাহলে ও আর বাইরে আসতে পারবে না। কিন্তু শিশুসুলভ মন বুঝতে পারেনি প্রত্যেন্দু যে দরজা বন্ধ করে এক অশরীরকে আটকানো যায় না। এই অশরীরই নিথুরি বুড়ি তার বাবা মায়ের প্রাণ নিয়েছে। দরজা লাগিয়ে বাইরে যাওয়ার জন্য দৌড়তে থাকলো প্রত্যেন্দু। ততক্ষণে বাইরে দাঁড়িয়ে দাদার জন্য অপেক্ষা করছে অম্লান। প্রত্যেন্দু ছুটে আসছে। আর কিছু দূরত্ব বাকি বাগানের সীমা পেরোতে মাথার উপর একটা মোটা গাছের ডাল ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে থেতলে গেল প্রত্যেন্দুর মাথা। রক্ত ছড়িয়ে পড়ল। এই নৃশংসতা যেন অম্লানকে আতঙ্কিত করে তুলল। নিজের দাদার মৃত্যু দেখার পর জ্ঞান শূন্য হয়ে বাগানের বাইরে রাস্তায় লুটিয়ে গেল 6 বছরের অম্লান। কিন্তু রক্ষে ছিল, সে বাগানের গণ্ডি পেরোতে সক্ষম হয়েছিল। পরের দিন ভোরে স্থানীয় কয়েকজন মানুষ অম্লানকে নিয়ে গেল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। খবর জানাজানি হতেই পুলিশ এসে 2টি মৃতদেহ, সামন্তবাবু আর প্রত্যেন্দুর মরদেহ উদ্ধার করল। খুনের মতো বলে আইনি ব্যাখ্যা দিলেও স্থানীয় সবাই জানতো এটা কোনো পরিকল্পিত মার্ডার নয়, এটা নিথুরি বুড়ির প্রতিশোধ। অম্লান মাত্র 2 দিনের ব্যবধানে হারালো বাবা, মা, দাদাকে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও ওই 6 বছরের শিশুটিকে কে দেখবে? এগিয়ে এলো সুবিকাশ বাবুর বাবা, যে আজ অম্লানের প্রিয় বন্ধু। ছোট থেকে বড় হওয়ার পথে অনাথ অম্লানকে নিজের ছেলের মতো আগলে রেখেছিল সুবিকাশ বাবুর বাবা মা। কিন্তু ছোটবেলায় মাত্র 6 বছরে বাবা, মা, দাদাকে কেড়ে নিয়েছিল নিথুরি বুড়ি। আজ
সে অনাথ। আজও কাঁদে সে, বাবার স্মৃতিটুকুই সম্বল। কিন্তু চিরজীবনের মতো সেই স্বর্গীয় ভালোবাসা থেকে বঞ্চিত সে। সে তমলুক এসেছে কিছু প্রশাসনিক কাজ করতে, কারণ এই সীতাকুঠি সরকার থেকে ভৌতিক স্থান বলে ঘোষণা করেছে, তাই সেটা ভেঙে ফেলতে চায় কর্তৃপক্ষ। এই জন্য বাড়ির শেষ মালিক ছিলেন সামন্তবাবু, অম্লানবাবুর বাবা। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিক অম্লানবাবু, তাই কিছু সরকারি সই আর বিবৃতি দরকার, এটার জন্যই ওনার আশা। যাই হোক, শেষবারের মতো ঘৃণা ভরে দেখে যেতে চান এই অভিশাপটি, যেটা কেড়ে নিয়েছিল তার অতীত, সেই নিথুরি বুড়ি যা তার শৈশবকে করেছিল অনাথ। আজ প্রতিশোধ না বাগানের বাইরে দাঁড়িয়ে পড়ল চোখের জল। আজ কত ভালো একটা দিন হতো তার জীবনে, বাবা মা দাদা সব থাকতেন, কিন্তু আজ তারা নিষ্ঠুর মৃত্যুর কোলে চলে গেছে। 34 বছর কেটে গেছে, কিন্তু ক্ষত আজও দগ্ধ। ফিরে চললেন অম্লানবাবু, চোখের জলই সম্বল। ভাগ্য ছিল সেই দুদিন খুবই অসহায়। আজকে অফিস থেকে ফিরতে লেট হয়ে গেল। অফিসের মধ্যে দুপুর 3টের সময় একটা কল এসেছিল চার্লসের। চার্লস খুব ভালো গিটার বাজাতো, খুব নাম করা লোক ছিল। আমাকে বলল একটু দেখা করতে পারবে অফিস থেকে ফেরার সময়। আমিও বিনা কিছু ভেবে ওনার বাড়িতে চললাম। কলিং বেল বাজাতেই একটা বয়স্ক লোক বেরিয়ে আসলো। চার্লস বলল যে, আসো প্রবাল, আসো। আমি জুতো খুলে ভিতরে ঢুকলাম। ঘরটা খুবই জীর্ণ অবস্থায় আছে। দেয়ালের কোনায় কোনায় মাকড়সার জাল ভর্তি হয়ে আছে। পুরনো পুরনো মূর্তি, একটা খারাপ টিভি আর বিভিন্ন রকমের অনেক পুরনো জিনিস ছড়িয়ে আছে। তার এক কোনায় রয়েছে চার্লসের সেই ভাঙা গিটার। ঠিক ভাঙা নয়, শুধু স্ট্রিংগুলো 2-1টা ছেঁড়া। এগুলো দেখতে দেখতেই চার্লস বলে উঠল যে, তোমাকে আজকে একটা জিনিস দেওয়ার জন্য ডেকেছি। আমি বলে উঠলাম, সেটা কি জিনিস? মনে মনে ভাবতে লাগলাম যে এত রাত্রে অফিস থেকে কিছু জিনিসের জন্য আসলাম। বিরক্ত হলাম। চার্লস বলল, জানি না কতদিন বাঁচব, আমি তোমাকে একটা স্মৃতির জিনিস দিয়ে যাচ্ছি। চার্লস এই বলে ঘরের কোনায় গিয়ে ভাঙা গিটারটা তুলে আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমার দিকে গিটারটা বাড়িয়ে দিল। চার্লস বলল, তুমি ওটা ভালো করে নিজের কাছে রেখে দিও, কিন্তু একটা সুর বাজিও না। এই বলে সে সুরটা আমার হাত থেকে গিটারটা নিয়ে বাজাতে লাগলো। ভারী অদ্ভুত সেই সুর। আমাকে বলল, তোমার অনেক দেরি হয়ে গেছে, তোমার এবার বেরোনো উচিত। আমি দেরি না করে বাইক নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে ঢুকতেই খুব অস্বস্তি বোধ হচ্ছিল। আমি হাত পা ধুয়ে একটু বসে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলাম। গিটারটার দিকে নজর পড়তেই চার্লসের কথা মনে পড়ে গেল। আমি এগিয়ে গিয়ে গিটারটা হাতে তুলে নিলাম আর সেই সুরটাই বাজাতে লাগলাম। কিছুক্ষণ বাজাবার পরে গিটার রেখে আমি শুয়ে পড়লাম।
রাত 2:45 বাজে হঠাৎ বাড়ির গেট খোলার আওয়াজ পেলাম। আমি ভাবলাম গেটের তালা কি না দিয়েই চলে আসলাম। কে যেন ডাকলো প্রবাল বলে। পরক্ষণে ভাবলাম এটা তো চার্লসের গলা বলে মনে হলো। আমি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে দেখি একটা কালো মূর্তি আমার কিছুটা দূরেই দাঁড়ানো। লাইট জ্বালাতেই চার্লসকে দেখতে পেলাম। আমি বললাম, এত রাতে আপনি? চার্লসকে এই বলে আমি ঘরে ডাকলাম। চার্লস ভিতরে ঢুকে গিটারটা হাতে নিয়ে ঠিক সেই সুরটা বাজাতে লাগলো। আর বাজাতে বাজাতে হঠাৎ অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এই সুর তুমি বাজাওনি তো? আমি কিছুটা সংযত হয়ে বললাম, না আমি বাজাইনি। কিন্তু মনে মনে ভাবলাম আমি তো এই সুর বাজিয়েছি। কিন্তু একটা প্রশ্ন আমাকে বারবার মনে দানা বাঁধছে। উনি এই কথাটা বলার জন্যে কি এত রাত্রে আমার বাড়ি এসেছেন? চার্লস হঠাৎ করে দাঁড়িয়ে আমায় বলল, আমি খুবই লজ্জিত এত রাতে তোমায় ডিস্টার্ব করার জন্য। এই বলে উনি বাইরে এসে বললেন, আমি বাড়ি যাচ্ছি। ঘরে ঢুকে আমি বিছানায় শোয়ার সাথে সাথেই কোন এক অজানা মন্ত্র বলে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মর্নিং ওয়াকে বেরোনোর জন্য রেডি হয়ে কিছুক্ষণ বাদে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। দেখলাম চার্লসের বাড়ির সামনে অনেক লোকের ভিড়। একটি লাশকে ঘিরে কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে সামনে গিয়ে দেখি চার্লসের মৃতদেহ। এতক্ষণ আপনারা শুনছিলেন কিশোর। আমার এক বন্ধুর আদি বাড়ি ছিল মধ্যপ্রদেশের তেমাচি গ্রামে। তারা মূলত ভিল সম্প্রদায়ভুক্ত। তাদের বাড়িতে একটা আশ্চর্য জিনিস ছিল, তা হলো তীর ধনুক। শুনেছিলাম এই তীরের বেগ এত বেশি যে আকাশের দিকে ছুড়লেই তা ওপরে উঠে মুহূর্তে মিলিয়ে যায়। আরো আশ্চর্য, এই তীর উপরের দিকে উঠলেই যে তৎক্ষণাৎ নিচে ফেরত আসবে তা নয়। আকাশ থেকে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো দিনে ফেরত আসতে পারে। তবে সেটি ফিরে এসে যার উপর পড়বে সে নির্ঘাত কোনো গুরুতর অপরাধ করেছে, তার আর বাঁচার কোনো আশা একেবারেই থাকবে না। কিছুটা অবিশ্বাস্য হলেও আমি এটি বন্ধুর থেকে দেখার জন্য ধার হিসেবে নিয়েছিলাম। আমি এই তীর আর ধনুকটি প্রদর্শনীর জন্য ব্রিটেনের ক্রেল শহরে নিয়ে যাই। ক্রেল শহরের প্যারানমিক মিউজিয়াম বরাবরই অলৌকিক গুণাবলী সম্পন্ন বস্তু সংগ্রহের জন্য খ্যাত। প্রদর্শনী চলাকালীন এক ব্রিটিশ ভদ্রলোকের খুব শখ হলো নিজে হাতে চালিয়ে দেখবেন সেটি। আমি প্রথমে মানা করলেও আমার হাতে বেশ কিছু পাউন্ড দেওয়াতে আমি আর তাকে না করলাম না।
মনে এটাও ভয় রইল, বন্ধুকে না জিজ্ঞেস করেই তার তীর ধনুকটি অন্য একজনকে দিয়ে দিলাম। এটা যদি গুরুতর অপরাধ হিসেবে বিবেচ্য হয়, তবে যে কোনো দিন আমার ওপরই এটা এসে পড়তে পারে। কথা অনুযায়ী প্রদর্শনীর শেষে আমি তীর ধনুকটি দিয়ে দিলাম সেই ব্রিটিশ ভদ্রলোককে। গ্রেল শহরের সবচেয়ে উঁচু অট্টালিকা থেকে ভদ্রলোক নিক্ষেপ করলেন তীরটি। আকাশে ওঠার সাথে সাথেই সেটি মিলিয়ে যায়। যদিও ঘটনার বিবরণ আমি ফোনের মাধ্যমেই পেয়েছিলাম এবং নিজেকে হোটেলের ঘরের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম সারাদিন। ভদ্রলোক বারবার ফোন করে জানতে চেয়েছিল কবে ফেরত আসবে তীরটি। আমি তাকে জবাব দিতে পারিনি। তারপর বেশ কিছুদিন পর আমি সাহস নিয়ে বাইরে বেরোলাম কয়েক ঘন্টার জন্য। দেখলাম আমার মাথার উপর গাছের শুকনো পাতা ছাড়া আর কিছুই পড়েনি। মনে বেশ বল পেলাম। ভাবলাম আমার অপরাধ খুব একটা গুরুতর কিছু নয়। এরপর বাইরে প্রায়শই বেরোতে লাগলাম। হঠাৎ দেখা হয়ে গেল আমার পুরনো এক বান্ধবী নিনার সাথে। নিনাকে প্রায় 5 বছর ধরে চিনি। আমাদের ইউনিভার্সিটিতে সে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তো। ভালোই সখ্যতা ছিল আমার সাথে। দেখা হবার পর জানতে পারি সে বিবাহিত, তবে তার স্বামীর সঙ্গে আজকাল তেমন বনিবনা হচ্ছে না। তাই তাদের মধ্যে ডিভোর্সের চিন্তা ভাবনা চলছে। কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার স্বভাব না হলেও আমি নিনাকে বলি, যদি সম্ভব হয় তবে সব মিটিয়ে নিও। সে আমায় জানায় আমাকে বিশদে তার সমস্যার কথা জানাবে। এই বলে সে 2 দিন পর এক ডিনারে আমায় ইনভাইট করে বিদায় নেয়। 2 দিন কেটে যায়। আমি নিনার কথা মতো একটা রেস্টুরেন্টে পৌঁছাই। এরপর নিনা তার ব্যক্তিগত জীবনের কথা বলতে থাকে আমায়। একজন নারী যখন তার ব্যক্তিগত সুখ দুঃখের কথা কোনো পুরুষকে বলতে থাকে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সে পুরুষ নিজেকে বিশেষ কেউ ভাবতে থাকে। আমিও ব্যতিক্রমী হলাম না। নিনার সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগলো আমার। এটাও জানতে পারলাম তার ডিভোর্সের কারণ। তার স্বামী নাকি এক আত্মীয়ের 9 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। শুধু তাই নয়, মেয়েটির দেহ পুলিশ আজও খুঁজে পায়নি। তার স্বামী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে গেলেও নিনা বিশ্বাস করে তার স্বামী প্রকৃত দোষী। কেবলমাত্র তার স্বামীর অর্থবলের জন্য এখনো অবধি পুলিশ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। রাতে হোটেলে ফিরে আমি নিনাকে একটা SMS পাঠালাম, গুড নাইট লিখে। কিছুক্ষণ পর আমি দেখলাম অন্য নাম্বার থেকে আমায় কেউ ফোন করছে।
ফোন রিসিভ করতেই বুঝলাম নিনার হাজব্যান্ড ডেভিড। এত রাতে তার স্ত্রীকে SMS করাটা সে মোটেও ভালো চোখে দেখেনি। আমি জানালাম তাকে আমি নিনার অনেক পুরনো বন্ধু। তারপর বেশ কিছুক্ষণ কথোপকথনের পর ডেভিড আমায় তার সঙ্গে দেখা করতে বলল। স্বামী স্ত্রীর মধ্যে না চাইতেও আমি যে জড়িয়ে গেছি সেটা ভালো মতোই বুঝতে পারলাম। অতঃপর নির্দিষ্ট দিনে আমি ডেভিডের সাথে দেখা করতে যাই। গিয়ে দেখি নিনাও সেখানে উপস্থিত। কিছুটা আশ্বস্ত হলাম এই ভেবে যে ডেভিড কোনো সমস্যা তৈরি করলে নিনা অন্তত সামলে নিতে পারবে। যে স্থানে দেখা করতে গেলাম সেটি একটি ওপেন এয়ার রেস্টুরেন্ট। ডেভিড জানালো এটি ক্রেলের সবচেয়ে উঁচু বিল্ডিং। এই কথা শোনার পরই আমার কেমন যেন একটা ভয় হলো। আমার স্মরণ হলো সেই তীরের কথা। আমি ভাবলাম এটাই কি মোক্ষম সময় তীরটি ফেরত আসার? ডেভিড তো সত্যি গুরুতর অপরাধ করেছে, তবে তার শাস্তি তো প্রাপ্য। তাহলে এটাই কি নিয়তি? এসব ভাবতে ভাবতে আমার চোখ পড়লো অন্য একটা টেবিলে। দেখলাম সেই ব্রিটিশ ভদ্রলোক যাকে তীর ধনুকটি দিয়েছিলাম হাতে একখানা বিয়ারের গ্লাস নিয়ে বসে একবার করে চুমুক দিচ্ছে আর ওপরের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আমি তার দিকে আর বেশি তাকালাম না। নিনা আর ডেভিডের সাথে কথা বলতে লাগলাম। নিনা জানালো যে আমার জন্যই নাকি সে আর ডেভিড বহু দিন বাদে একসাথে বেরোলো। আমি খুশি হলাম এটা শুনে। এরপর আমি কিছু বলতে যাব, হঠাৎ ব্রিটিশ ভদ্রলোকটি চিৎকার করতে লাগলো, ইটস কামিং, ইটস কামিং। সবাই ওপরের দিকে তাকালো। আমি দেখলাম সারা আকাশ মেঘে ছেয়ে গেছে। বিদ্যুতের ঝলকানি হচ্ছে মাঝে মধ্যে। তারই মধ্যে কিছু একটা যেন তীব্র গতিতে ছুটে আসছে নিচের দিকে। আমি বুঝতে পারলাম এটা সেই তীরটা। হয় আমি নয় ডেভিড, এই দুজনের মধ্যেই কেউ একজন ঘায়েল হবে। আমি আর না ভেবে টেবিল থেকে উঠেই দৌড়তে শুরু করলাম লিফটের দিকে। এমন সময় পিছনে শুনতে পেলাম শো করে কিছু একটা পড়লো, আর সঙ্গে সঙ্গেই নিনার চিৎকার। আমি থমকে গেলাম। পিছনে ফিরে দেখি তীরটা নিনার ঘাড় ফুঁড়ে গলা দিয়ে বেরিয়েছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে রক্তপাত। কিছু করার আগেই নিনার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। সবাই ভয় পেয়ে পালাতে লাগলো। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই নিনার মৃত্যু ঘটল। এই ঘটনার পর পুলিশি জেরায় আমায় পড়তে হয়, কিন্তু ডেভিডের সহায়তায় এবং আমি নির্দোষ হওয়ায় আমায় খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে দেশে ফিরে আসার আগে ডেভিডের কাছে জানতে পারি নিনা একজন ট্রান্স ওম্যান, অর্থাৎ রূপান্তরকামী স্ত্রীলোক ছিল।
আর ধর্ষণের মতো জঘন্য কাজ ডেভিড নয়, নিনাই করেছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন কিশোলা। আজ যে ঘটনাটা বলছি সেটা আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমার পিসির আদি শ্বশুরবাড়ি ছিল কামারপুকুরে। সেই কামারপুকুর গ্রামে পিসির বাড়ি যাবার পথে একটা পরিত্যক্ত মাটির দোতলা বাড়ি পড়ত। সেই বাড়ির উঠোনে ছিল একটি কুয়ো। বাড়িটিতে নাকি বিষ্ণুপদ গোস্বামী বলে একজন থাকত। তাকে নাকি কোনো এক ব্যক্তি খুনের হুমকি দেওয়ার জন্য সে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই কুয়োর গভীরতা এতটাই বেশি ছিল যে লোকে তার লাশ খুঁজে পায়নি। অনেকের বিশ্বাস যে এই কুয়ো নাকি মাটির নিচে অবস্থিত নরক অবধি চলে গেছে, কারণ মাঝে মাঝেই কুয়োর মধ্যে থেকে আগুনের লেলিহান শিখা দেখা দিত। তার সাথে কুয়োর জল বাষ্পীভূত হয়ে উঠে যাচ্ছে, এমন ঘটনাও অনেকে দেখেছে। তাই বিষ্ণুপদ কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে সরাসরি নরকে গমন করেছে। তবে বিষ্ণুপদর গল্প এখানেই শেষ নয়। গভীর রাতে মাঝে মাঝেই এই কুয়ো থেকে একটা দৈত্যের ন্যায় দেখতে কে যেন বেরিয়ে এসে এই গ্রামে প্রায় ঘোরাঘুরি করে। লোকের বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল, গরু, বাছুর তুলে নিয়ে যায়। এমনকি বাচ্চা ছেলে মেয়ে রাত্রে বাড়ি থেকে বেরোলেই তুলে নিয়ে যেত। গ্রামের বহু মানুষও নিখোঁজ হয় প্রায়শই। লোকের দৃঢ় বিশ্বাস এই দৈত্যই সব তুলে নিয়ে যায়। আর এই দৈত্য আর কেউ নয়, এই গ্রামেরই বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী। মৃত্যুর পর দুষ্টু মানুষের আত্মা নরকে যায়, কিন্তু কোনো জ্যান্ত মানুষ যদি কোনো ক্রমে নরকে পৌঁছায় তবে সে দৈত্য হয়ে ফিরে আসে। তাই রাতে সেই গ্রামের সব মানুষ হাঁস, মুরগি, গবাদি পশুদের যথেষ্ট নিরাপত্তায় রেখে তবেই ঘুমাতে যায়। আমার পিসির শাশুড়ি এই গল্প আমায় শুনিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, দৈত্য দিনের বেলা আসে না কেন? তিনি বলেছিলেন, আসলে সূর্য মানেই তো আলোর প্রতীক, তাই অন্ধকারের প্রতিনিধিরা সূর্যকে ভয় পায়। আমি দৈত্যের কথা শোনার পর আমার ইচ্ছা হলো তাকে আমি নিজের চোখে দেখব, কিন্তু পিসির বাড়ির কেউই আমার সেই ইচ্ছাকে প্রশ্রয় দিল না। অগত্যা একদিন দুপুরে আমি একটা সাইকেল নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। পৌঁছলাম বিষ্ণুপদ গোস্বামীর পরিত্যক্ত বাড়িতে। মাটির বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, তার সাথে গুল্ম জাতীয় উদ্ভিদ এখানে সেখানে গজিয়ে উঠেছে। দরজা খুলতেই দেখি উঠোনে গাছপালা হয়ে প্রায় জঙ্গল হয়ে গেছে। তার মাঝেই একটা কুয়ো রয়েছে। কাছে গিয়ে দেখি কুয়োর মুখ ঢাকা। বড় একটা টিনের পাত আর তার উপর একটা বড়সড় পাথর রাখা। হয়তো গ্রামের লোকেরাই চাপা দিয়ে রেখেছে। আমি বহু কষ্টে পাথরটা সরালাম। তারপর টিনের পাত সরিয়ে কুয়োতে উকি মারতেই একটা গরম হাওয়া মুখে এসে লাগলো, যেন কুয়োর নিচে কেউ বড় একটা হাঁড়িতে জল ফোটাচ্ছে। আমি কুয়োর নিচে কিছুই দেখতে পেলাম না, শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর ছিটে ফোটাও নেই। আমি একটা ইট নিয়ে নিচে ফেললাম।
কোনো জলের শব্দ পেলাম না। বুঝলাম এই কুয়োতে জল নেই। এরপর কুয়োর মুখে টিনের পাত্তা রেখে দিলাম বটে, তবে সেই বড় পাথরটা আর তুলতে পারলাম না। কুয়োর উপর শুধু টিনের পাতটা রেখেই চলে এলাম। সেদিন গভীর রাতে আমি ঘুমোতে পারলাম না, শুধুমাত্র সেই দৈত্যের কথা ভাবতে লাগলাম। তার সাথে মশার কামড় আর পাড়ার কুকুরগুলোর ডাকে ঘুমানো দায় হয়ে পড়ল। তাও এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলাম। ভোরের দিকে চোখে কিছুটা ঘুম এলেও সেটা ভেঙে যায় পিসির শাশুড়ি মার চিৎকারে। পড়িমড়ি করে ছুটে গিয়ে দেখি তিনি গোয়াল ঘরে বসে হাউমাউ করে কাঁদছেন। তার কাছে জানলাম তার গোয়ালের গরুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এই গরু হারানোর ঘটনায় যথেষ্ট মর্মাহত। আমার পিসেমশাই সহ তার 3 পুত্র যথেষ্ট উদ্বিগ্ন এই নিয়ে। বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে তখন। সবাই সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে গরুটাকে। অনেকে সন্দেহ করছে এটা কোনো গরু চোরের কাজ, আবার অনেকে বলছে দৈত্যের কাজ। সবাই যখন গরু খুঁজতে ব্যস্ত, আমি তখন সাইকেল নিয়ে দৈত্যের খোঁজে চলেছি বিষ্ণুপদের বাড়িতে। সূর্যের আলো ফুটেছে সবেমাত্র, আর আমি উপস্থিত সেই কুয়োর সামনে। গিয়ে দেখলাম কুয়োর মুখের টিনের ঢাকনাটা উঠোনে পড়ে, আর কুয়োর মুখ পুরোটাই খোলা। এটা যে দৈত্যের কাজ সে ব্যাপারে আর সন্দেহ থাকলো না। হয়তো কুয়োতে ইট ফেলার জন্যই ক্রুদ্ধ হয়ে আমার গন্ধ শুকে সে পিসির শ্বশুর বাড়িতে পৌঁছেছিল। তারপর আমার বদলে অবলা জীবটাকে তুলে নিয়ে আসে। কুয়োর সামনে একটা দড়ি দিয়ে বাঁধা ছোট্ট ঘন্টা পেলাম। সেটা নিয়ে এসে পিসির শাশুড়ির হাতে দিতেই সে জানায় এটা তার গরুর গলাতেই বাঁধা থাকতো। বুঝলাম আমার ভুলের জন্যই এই ঘটনাটা ঘটেছে। একটা অবলা জীবের প্রাণ গেল আমার জন্য। এটা ভেবে মনটা কেমন বিষণ্ণ হয়ে গেল। দুঃখে ভারাক্রান্ত হয়ে আমি বাড়িতে না থেকে মাঠে বাগানে ঘুরে বেড়াতে লাগলাম। তারপর ক্লান্ত হয়ে মাঠের ধারে একটা বট গাছের নিচে বসে রইলাম। একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। সূর্যের দাবদাহ মেঘের আড়ালে প্রতিহত হলো। বুঝলাম বৃষ্টি হবে। ঠিক তখনই আমি দেখলাম একজন বাবা তার ছেলেকে কাঠের ঘোড়ায় চাপিয়ে নিয়ে ঘোরাচ্ছে। বাচ্চা ছেলেটি বসে রয়েছে কাঠের ঘোড়ায়, আর ঘোড়ার পায়ের সাথে লাগানো রয়েছে বড় 2 জোড়া চাকা। বাবাটি সাইকেলের কেরিয়ারের দড়ি দিয়ে বেঁধে ঘোড়া সমেত ছেলেটিকে নিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখেই আমার মস্তিষ্কে স্নায়ুগুলোর মধ্যে একটা বিদ্যুতের স্রোত বয়ে যায়। আমি দেখা মাত্রই ছুটে গিয়ে থামালাম তাদের। ভদ্রলোকটিকে বললাম, একদিনের জন্য এই ঘোড়াটি আমায় ধার দিতে পারবেন? সে দেখলাম খুবই মাটির মানুষ। আমি গ্রামে নতুন দেখে খুশি হয়েই ঘোড়াটা আমায় দিল। সৌজন্যবশত আমি ছেলেটিকে পাড়ার দোকান থেকে কয়েকটা লেবু লজেন্স কিনে দিলাম। এরপর ঘোড়াটা টানতে টানতে আমি পিসির বাড়ি নিয়ে যাই। বিকেলের দিকে আমি গ্রামের চৌমাথার খাসির মাংসের দোকানে যাই। সেখানের কসাই আকবর আলীকে জানাই আমার একটি ছাগলের চামড়া দরকার। সে তো শুনে অবাক। আমি বাচ্চা ছেলে, ছাগলের চামড়া নিয়ে কি করব সে জানতে চাইল। আমি তার সন্দেহ মেটাতে
হাতে কর করে 200 টাকার নোট ধরিয়ে দিই। তারপর জানাই যে আজ নয়, কাল ভোরবেলা আমি সেটি নিতে আসব। পরের দিন ভোরে আমি ঘুম থেকে উঠে বসে আছি। আজ এই গ্রামে আমার শেষ দিন। আগামীকাল কলকাতা ফিরছি, তাই যাবার আগে একবার দৈত্যের সাথে টক্কর নিতেই হচ্ছে। বসে বসে উপায় খুঁজছি বাড়ি থেকে বেরোবার জন্য, কিন্তু আগের দিন গরুর অপহরণের জন্য দেখি আমার পিসেমশাই অনেক আগেই ঘুম থেকে উঠে ঘোরাফেরা করছে। আমি দেখলাম সর্বনাশ, আমার সাজানো পরিকল্পনা কি শেষমেশ ব্যর্থ হবে? আমি আশাহত হয়ে রইলাম। সকাল না হলে আমায় কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেবে না, তাই আমার আর দৈত্যের সম্মুখীন হওয়া হলো না। দেখলাম ধীরে ধীরে সূর্য উঠছে আর চারিদিক আলোয় উদ্ভাসিত হয়ে পড়ছে। ভোরের আধার কেটে যখন পুরোপুরি সকাল, তখন আমি বাড়ি থেকে বেরোতে পারলাম। ভাবলাম কাঠের ঘোড়াটা ফেরত দেওয়া দরকার, তাই সাইকেলে বেঁধে সেটাকেও নিয়ে যেতে লাগলাম। যাবার পথে চৌমাথা পেরোতে হবে, তাই ভাবলাম মাংসের দোকানেও বলে যাই যে ছাগলের চামড়া আর লাগবে না। দোকানে যেতেই একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা হলো। তিনি বললেন, এখন কোথায় বেরিয়েছো? বাড়ি যাও, আর কিছুক্ষণ পরই সূর্যগ্রহণ। গ্রহণের সময় বাইরে ঘোরা ভালো না। সত্যি আমি জানতাম না আজ সূর্যগ্রহণ। তাহলে তো এটা একটা বাড়তি সুযোগ আমার জন্য। এই ভেবে আমি দোকান থেকে কাটা খাসির চামড়াটা ব্যাগে নিয়েই চললাম কুয়োর উদ্দেশ্যে। গিয়ে দেখি গ্রামের লোকেরা আগের মতোই সেটা পাথর চাপা দিয়ে রেখেছে। আমি এবার পাথর ফেলে দিয়ে টিনের পাতটা খুলে দিই। তারপর বেশ কয়েকটা বড় সড়ো ইট ফেলতে লাগলাম কুয়োর মধ্যে। কিছু সময় পর দেখলাম গ্রহণ শুরু হয়ে গেছে। চারদিক অন্ধকারে আচ্ছন্ন। আমি সাইকেল নিয়ে অপেক্ষা করছি। সাইকেলের পিছনে বাঁধা সেই চাকা লাগানো কাঠের ঘোড়া, আর ঘোড়ার উপর চাপানো ছাগলের চামড়া। গ্রহণ যখন পুরোপুরি, ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জন কানে এলো। তারপর দেখলাম ধারালো দুটো শিং কুয়ো থেকে উকি দিতে যাচ্ছে। একটা বলশালী দৈত্যাকার হাত ভিতর থেকে বেরিয়ে কুয়োর কিনারা ধরলো, আর তারপরে দেখলাম একটা বৃহৎ অসুরের ন্যায় মানুষ কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসছে। গায়ের চামড়াটা শক্ত, কালো আর খসখসে। চিড়িয়াখানায় হাতির চামড়া দেখতে এরকম, আর মুখটা ছবিতে দৈত্য দেখতে যেমন, তার থেকেও ভয়ঙ্কর। তার দাঁতগুলো বাঘের থেকেও হিংস্র। তার গা থেকে ভেসে আসছে বন্য একটা গন্ধ। সে কুয়ো থেকে বেরিয়েই ছাগলের রক্ত লেগে থাকা চামড়াটার উপর দৃষ্টিপাত করলো। আমি প্রথমে কিছুটা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও পরে সে যখন এগিয়ে এলো, আমি সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করলাম। এরপর সাইকেল ছোটানোর সাথে সাথেই সেই দৈত্য দৌড়াতে লাগলো। গ্রামের রাস্তা গ্রহণের সময় এমনি জনমানব শূন্য, আর সেই মেঠো পথ ধরেই আমি দ্রুত গতিতে সাইকেল চালাতে থাকলাম, আর দৈত্যকেও ছুটতে বাধ্য করালাম। কিন্তু কিছু দূর যেতেই আমার সাইকেলের চেনটা গেল পড়ে, যার ফলে আমার গতি ক্রমশ কমতে লাগলো, আর তার ওপর মনের মধ্যে একটা ভয় চেপে বসলো। হঠাৎ অনুভব করলাম পিছনের দড়ি ধরে কেউ টানছে।
আমি ঘুরে দেখি দৈত্য 2 হাতে দড়ি ধরে রয়েছে। ভাবলাম এইখানেই আমি শেষ। ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। আমি সাইকেল থেকে নেমে দৌড়চ্ছি প্রাণপণে, কিন্তু সে দৈত্যের পা দীর্ঘাকার হবার দরুন সে খুব কম সময়ে দূরত্বের ব্যবধান কমিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে সে আমার ডান হাতটা ধরে ফেলল। আমার তখন যা অনুভূতি তা আমি ভুলতে পারিনি। এতটাই শক্তভাবে সে ধরল যে আমি ছাড়াবার শত চেষ্টা করলেও তা ব্যর্থ হতো। আমি ভাবলাম এবার হয়তো মৃত্যু নিশ্চিত। আমায় মারার জন্য সে তার ধারালো নখ বিশিষ্ট বাঁ হাতের থাবা ওপরে উঠিয়ে রেখেছে। এবার একটা গর্জন করে সেই থাবা আমার উপর মারবার আগেই তার বাঁ হাতটা মোমের মতো গলে পড়তে লাগলো। এই ঘটনায় আমি বেশ অবাক হয়ে গেলাম। ওপরে তাকিয়ে দেখি গ্রহণ কাটিয়ে সূর্যদেব প্রকট হচ্ছেন, আর একে একে তার শরীরের সমস্ত অঙ্গ মোমের ন্যায় গলে পড়ছে। আমার ডান হাতটাও মুক্ত হলো তার থেকে। এভাবেই কূপের দৈত্য সূর্যের আলোয় নিশ্চিহ্ন হয়ে গেল। এরপর আমি নিশ্চিন্ত হয়ে এই ঘটনার স্মৃতি নিয়ে ফিরে আসি কলকাতায়। সব কিছু মিটেই গিয়েছিল। 2 দিন পর একটা দুঃসংবাদ আমায় আবার ভাবিয়ে তোলে। আমার পিসির শাশুড়ি নাকি গরু হারানোর শোকে আবার ওই কুয়োতেই ঝাঁপ দিয়েছেন। বলা বাহুল্য, পরবর্তীকালে পঞ্চায়েত থেকে ওই কুয়োর মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়।